আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী। কুমিল্লা সদর দক্ষিণ বাচ্চু একাডেমির পক্ষ থেকে নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থী, পাশাপাশি সম্মানিত শিক্ষক, সম্মানিত ভিউয়ার্স, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারি, সহকারী শিক্ষক, কালীবাজার মাধ্যমিক বিদ্যালয়, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। আমি আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার গ্রুপের একটি বই নিয়ে। সেটি হচ্ছে, নিশ্চয়ই বইটি দেখতে পাচ্ছ আমার হাতে, ফিন্যান্স ও ব্যাংকিং। খুবই গুরুত্বপূর্ণ একটি বই। আমরা কুমিল্লা সদর দক্ষিণ বাচ্চু একাডেমিতে ধারাবাহিকভাবে যে সকল ক্লাসগুলো নিয়েছি, বিশেষ করে হিসাব বিজ্ঞান হয়েছে, ব্যবসা উদ্যোগও হয়েছে, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টি খুব একটি হয়নি। সেটা আজকে তোমাদেরকে নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা এবং কলম নিয়ে আজকে ক্লাসে অংশগ্রহণ করো। পাশাপাশি আমার এই ক্লাসটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, তারা যেন ক্লাসটি দেখতে পারে। আমি হিসাব বিজ্ঞান ক্লাসটি যখন নিয়েছিলাম প্রথম, তখন তোমাদেরকে গ্রুপের 3টি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। অর্থাৎ কোন বইটি পড়লে, অর্থাৎ হিসাব বিজ্ঞান আমি কেন করব, ব্যবসা উদ্যোগ কেন পড়ব, এবং ফিন্যান্স ও ব্যাংকিং বইটি আমি কেন পড়ব, কী জানব, কেনই বা এটি আমাদের বর্তমান কারিকুলামে সংযোজন করা হয়েছে। আগে কিন্তু এই বইটি ছিল না, এই বিষয়টি ছিল না আমাদের সময়। এখন আমরা জানি প্রয়োজনের তাগিদে যুগের চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে শিক্ষার্থীকে যোগ্য এবং দক্ষ নাগরিক হিসেবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য, তৈরি করার জন্য বিশেষ করে কারিকুলাম তৈরি করা হয়। সেই আলোকেই তোমাদের মাঝে এই বইটি দেওয়া হয়েছে। এখন আসো, ফিন্যান্স ও ব্যাংকিং, এখানে দুটি শব্দ রয়েছে প্রিয় শিক্ষার্থী। ফিন্যান্স ও ব্যাংকিং, এখানে যেহেতু দুটি শব্দ রয়েছে, তাহলে আমরা অর্থ নিশ্চয় দুইটি হবে। ফিন্যান্স ইংলিশ শব্দ, অর্থায়ন বাংলা শব্দ হচ্ছে অর্থায়ন। আর ব্যাংকিং তো আমরা জানি ব্যবসার সাথে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ব্যাংকিং। এখন ফিন্যান্স কেন করব, এই অধ্যায়টি পরে আমি কী জানবো? আমি আগেই বলেছি, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকতে হলে, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাকে নানা কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে হবে। আগের মতো শুধু অনেকগুলো টাকা আছে, আমি মূলধন আছে, আমি এসে ব্যবসা শুরু করে দিলাম, সেটি কিন্তু এখন আর হবে না। প্রতিটি ক্ষণেই, প্রতিটি মুহূর্তেই নিত্য নতুন কৌশল অবলম্বন করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, ব্যবসার ধরন পরিবর্তন করতে হয়, এইভাবে এগিয়ে যেতে হবে। তাহলে ফিন্যান্স বইটি পড়ে আমরা জানব, একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে গেলে আমার যে অর্থের প্রয়োজন, সেই অর্থ আমি কিভাবে সংগ্রহ করব, এই ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ কতদিনে আমার কাছে ফিরে আসবে, একাধিক কোনো প্রকল্প আছে কি না, একাধিক প্রকল্প থাকলে আমি কোনটি গ্রহণ করব। মনে করো তোমার কাছে 10 লক্ষ টাকা রয়েছে, এখানে দুটি অপশন রয়েছে। একটি হচ্ছে আমি জমি নিতে পারি, আরেকটি হচ্ছে আমি টাকাগুলো ব্যাংকেও রেখে দিতে পারি। তাহলে কোন অপশনটি আমার জন্য মঙ্গলজনক হবে, সুবিধা হবে? এই দুটি প্রকল্প থেকে একটি প্রকল্প আমাকে বেছে নিতে হবে। দুটি প্রকল্প থেকে যে প্রকল্পটি আমার জন্য লাভজনক হবে সেটি আমি গ্রহণ করব। পাশাপাশি আমার বিনিয়োগকৃত অর্থে কোনো ঝুঁকি রয়েছে কিনা। আমরা জানি একজন ডাক্তার যেমন তার রোগীকে প্রথমে রোগ নির্ণয় করে থাকে, তদ্রূপ ব্যবসায় অর্থ বিনিয়োগ করার আগে আমি যদি জানতে পারি এই ব্যবসায় আমার জন্য ঝুঁকি রয়েছে, ঝুঁকিপূর্ণ রয়েছে, ঝুঁকিযুক্ত রয়েছে, তাহলে আমি ওই ব্যবসায় বিনিয়োগ করব না। তাহলে আমরা জানলাম বিনিয়োগকৃত অর্থ আমি কীভাবে সংগ্রহ করব, পাশাপাশি বিনিয়োগকৃত টাকা কতদিন আমার কাছে পেব্যাক করবে, ফিরে আসবে, আবার আদৌ কোনো ঝুঁকি আছে কি না, এবং আমি যে অর্থ বিনিয়োগ করব বিভিন্ন উৎস রয়েছে, কোন উৎস থেকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, ব্যবসা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী কার থেকে টাকা সংগ্রহ করলে, কোন উৎস থেকে টাকা সংগ্রহ করলে আমার ব্যবসার জন্য
মঙ্গলজনক হবে ইত্যাদি সামগ্রিক বিষয়গুলো আমরা ফিন্যান্স ও ব্যাংকের মাধ্যমে জানতে পারবো, অর্থাৎ অর্থায়নের মাধ্যমে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রাথমিক যে ধারণাটুকু তোমরা পেয়েছো ফিন্যান্স বইটি আমরা কেন করব। এখন আমি আজকে তোমাদের সাথে 3টি বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা খাতায় লিখে নিতে পারো। একটা হচ্ছে অর্থায়নের ধারণা, অর্থায়নের ধারণা, অর্থায়নের শ্রেণীবিভাগ, 3 অর্থায়নের গুরুত্ব জানতে পারবে। তাহলে আজকে আমার এই ক্লাসটি অংশগ্রহণ করে প্রিয় শিক্ষার্থী তোমরা অর্থায়নের ধারণা, অর্থায়নের শ্রেণীবিভাগ নির্ণয় করতে পারবে এবং অর্থায়নের গুরুত্ব চিহ্নিত করতে পারবে। প্রথমেই আমরা চলে যাব অর্থায়নের ধারণা নিয়ে। এখন প্রথমে আসে অর্থায়নটা কী। আমি আগে বলেছি অর্থায়ন কোনো একক বিষয় না, অর্থায়ন হচ্ছে একটি সামগ্রিক বিষয়। আমি আগে বলেছি ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি যে অর্থায়ন হচ্ছে আমার নিজের কাছে যে অর্থ রয়েছে পাশাপাশি অন্যের কাছ থেকে টাকা এনে, মূলধন এনে ব্যবসায় যে বিনিয়োগকৃত অর্থ আমার সঠিকভাবে হচ্ছে কি না, সঠিক মুনাফা অর্জন করার যে কৌশল রয়েছে, ঝুঁকি আছে কি না, কতদিনে ফিরে আসবে, একাধিক কোনো প্রকল্প রয়েছে কিনা আমার অর্থ বিনিয়োগ করার জন্য, ইত্যাদি সামগ্রিক বিষয়গুলোর একটি সামগ্রিক প্রক্রিয়া হচ্ছে অর্থায়ন। আমরা যে আবার এক কথায় বলতে পারি অর্থায়ন হচ্ছে একটি অর্থাৎ তহবিল সংগ্রহের এবং তার সুষ্ঠু ব্যবহার। আসলে তোমরা শিক্ষণফলগুলো লিখেছ, সেই অনুযায়ী আমরা ক্লাস করব। এক কথা যদি আমরা বলি সেটি হচ্ছে তহবিল সংগ্রহ এবং তার সঠিক ব্যবহার। এখানে দুটি কথা রয়েছে প্রিয় শিক্ষার্থী। একটি হচ্ছে তহবিল সংগ্রহ। তহবিলটা হচ্ছে কি, মূলধন, যেটা আমরা পুঁজি বলে থাকি। ব্যবসার ক্ষেত্রে যে অর্থ বিনিয়োগ করে থাকি সেটি হচ্ছে তহবিল। এখন তহবিল সংগ্রহ করব আমরা আগে বলছি তহবিল সংগ্রহের দুটি মাধ্যম রয়েছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ মাধ্যম, একটা হচ্ছে বহিস্থ মাধ্যম। কোন মাধ্যম থেকে তহবিল সংগ্রহ করলে ব্যবসার জন্য সুবিধা হবে, একটি ব্যবসা পরিচালনা করতে ব্যবসার সুবিধা হবে, ইত্যাদি বিষয়গুলো আমরা তহবিল সংগ্রহের সময় খেয়াল রাখতে হবে। এবং সঠিক ব্যবহার, এখানে আরেকটি কথা এসছে, সঠিক ব্যবহার। সঠিক ব্যবহারটা কি? আমরা জানি ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে গিয়ে আমার জমি প্রয়োজন, মেশিনারি প্রয়োজন, তারপর তোমার বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ, শ্রমিক কর্মচারীদের বেতন, কাঁচামাল ক্রয় করা ইত্যাদি ক্ষেত্রে আমরা সংরক্ষিত তহবিল ব্যয় করে থাকি। তাহলে এটা সঠিক ব্যবহার, কোন ক্ষেত্রে কতটুকু অর্থ বিনিয়োগ করলে ব্যবসার জন্য লাভবান হবে, সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে যদি ব্যবহার করে থাকি তবেই একটি ব্যবসায় সফলতা আসবে, একটি ব্যবসা সফল হওয়া সম্ভব। তাহলে আমরা এক কথা বুঝলাম, তহবিল সংগ্রহ থেকে শুরু করে তার সঠিক ব্যবহার করা পর্যন্ত যে সামগ্রিক প্রক্রিয়া রয়েছে সেই সামগ্রিক প্রক্রিয়াকে এক কথায় বলা হয় ব্যবসায় অর্থায়ন। আশা রাখি বিষয়ে তোমরা একটি ধারণা পেয়েছো প্রিয় শিক্ষার্থী। আমি আবারও বলছি, আমি সাথে রয়েছি মোহাম্মদ আবুল খায়ের পাটোয়ারি। আলোচনা করছি নবম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়টি নিয়ে। পাশাপাশি করোনাকালীন সময় আশা রাখি সকলে বাসায় বসে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করে নিজের পড়ালেখা গতিকে অব্যাহত রেখেছ এবং কুমিল্লা শহর দক্ষিণ শিক্ষা পরিবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সুন্দর একটি আয়োজন করার জন্য। প্রত্যেকটি ক্ষেত্রেই অর্থায়নের প্রভাব রয়েছে, বিশেষ করে পরিবার বলো,
ব্যবসা প্রতিষ্ঠান বলো, আমরা অর্থায়ন বলতে শুধু মনে করি যে এটা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে জড়িত না। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের অর্থায়ন বিষয়টি জড়িত রয়েছে। পরিবার বলো, একটি তুমি যে বিদ্যালয়ে লেখাপড়া করছো নিশ্চয়ই সেটিরও অর্থায়নের একটি প্রভাব রয়েছে। একটি প্রতিষ্ঠানও আয় করে থাকে, যেমন ব্যয় করে থাকে। একটি পরিবারও আয় করে থাকে, একটি পরিবার আবার ব্যয়ও করে থাকে। একটি বিদ্যালয়ও আয় করে থাকে, একটি বিদ্যালয় আবার ব্যয়ও করে থাকে। তাহলে আমরা এখন প্রিয় শিক্ষার্থী জানব অর্থায়নের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় লিখে নিতে পারো অর্থায়নের শ্রেণী বিভাগ। প্রথমে রয়েছে পারিবারিক অর্থায়ন। সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। খাতায় লিখি না তোমরা প্রিয় শিক্ষার্থী। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। সর্বোপরি আমরা রেখেছি ব্যবসায় অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ নিশ্চয়ই অর্থায়ন ধারণা পেয়ে গেছো। পাশাপাশি এই ফিনান্স ও ব্যাংকিং বিষয়টি একটু ভালো, অনেক শিক্ষার্থী মনে করতে বিষয়টি কঠিন, অঙ্কে ভরপুর না, গাণিতিক সমস্যায় ভরপুর। আসলে তা কিন্তু নয়। তোমরা নবম শ্রেণীতে যেহেতু সাধারণ গণিত যে বইটি সেটি যদি তোমরা সমাধান করতে পারো, এটি কেন পারবে না? খুবই ছোট্ট একটি বই। পাশাপাশি আমি একটি ধারণা দিয়ে তোমাদেরকে ভুলে গিয়েছিলাম, সেটি ছিল আমাদের মান বন্টনটি নিয়ে। আমাদের এখানে যেই দুটি ভাগ রয়েছে, একটি ফিনান্স ও ব্যাংকিং। এখানে তো টোটাল তোমার আমি একটু এই মধ্যখানে ধারণা দিয়ে দিই। 70 নম্বরে হচ্ছে আমাদের সৃজনশীল, আর 30 নম্বর হচ্ছে নৈর্ভিত্তিক, অন্যান্য বিষয়ের মতোই। তাহলে এখানে ফিনান্স থেকে মোট প্রশ্ন থাকবে তোমার 11টি, ফিনান্স থেকে থাকবে 6টি, আর ব্যাংকিং থেকে থাকবে 5টি। এই হচ্ছে টোটাল 11টি প্রশ্ন। 11টি থেকে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 3টি করে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখন এখানে আমাদের যে গাণিতিক সমস্যার যে কয়টি অধ্যায়, মাত্র 2-1টি অধ্যায় রয়েছে। সর্বোপরি 5 থেকে 6টি অঙ্ক হবে আমাদের, খুব কঠিন নয়। একটি মনোযোগ সহকারে দেখলেই তোমরা এখানে ভালো করতে পারবে। পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়েও আমাদের ফিনান্স রয়েছে, এবং পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করতেও, বিশেষ করে অনার্স করতেও এই বিষয়টি তোমাকে সহযোগিতা করবে। আসলে ধারণা পেয়েছো তোমরা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব অর্থায়নের শ্রেণী বিভাগ নিয়ে। প্রথমেই রয়েছে পারিবারিক অর্থায়ন। আমি আগেই বলেছি যে অর্থায়ন হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া, একটি সামগ্রিক বিষয়, একক কোনো বিষয় নয়। একটি ব্যবসা প্রতিষ্ঠান যেমন অর্থ আয় করে থাকে, ব্যয় করে থাকে, একটি পরিবারেরও আয় ব্যয় রয়েছে। তোমরা কি বলতে পারো একটি পরিবারের প্রধান আয়ের উৎস কী? ঠিক ধরেছ, তোমার পরিবারের যে অভিভাবক রয়েছে, বাবা রয়েছে অথবা কারো ভাই রয়েছে, ওনারা যেই আয় করে থাকেন। এখন এই আয়ের উৎসগুলো কি? হয়তো কারো চাকরি থেকে আয়ের প্রধান উৎস হচ্ছে চাকরি, অথবা কারো কৃষি বা অন্যান্য যে খাতগুলো রয়েছে। তাহলে একটি পরিবারে প্রধানত আয় করে থাকে। তাহলে কি বলতে পারো একটি পরিবার কোন কোন খাতে ব্যয় করে থাকে? একটি পরিবার যেমন
বাড়ি ভাড়া দিয়ে থাকে, শহরে যারা থেকে থাকে, ছেলে মেয়ে স্কুলে বেতন দিয়ে থাকে, বাড়ির বাজার খরচ হয়ে থাকে, বিদ্যুৎ বিল দিয়ে থাকে, ইত্যাদি যে খরচগুলো, আনুষঙ্গিক যে খরচগুলো হয়ে থাকে, সেই বিভিন্ন বিষয়গুলো যে অর্থায়নের সাথে জড়িত সেটি হচ্ছে পারিবারিক অর্থায়ন। পাশাপাশি একটি ব্যবসা প্রতিষ্ঠান যেমন ঋণ নিয়ে থাকে, তার ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য একটি পরিবারও হঠাৎ করে যদি তার কোনো প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ পরিবারের কোনো একটি বড় ফার্নিচার নিতে হবে অথবা কারো বিয়ে হতে পারে, তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠান যেমন তার প্রতিষ্ঠানের খরচ নির্বাহ করার জন্য ঋণ নিয়ে থাকে, একটি পরিবারও কিন্তু ঋণ নিয়ে থাকে। তাহলে একটি পরিবার যেভাবে আয় করে থাকে এবং ব্যয় করে থাকে, সেই বিষয়গুলো যে অর্থায়নের সাথে জড়িত সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তোমরা পয়েন্টগুলো খাতায় লিখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে চলে আসি আমরা সরকারি অর্থায়নে। সরকারি অর্থায়ন হচ্ছে প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থাপনা রয়েছে। একটি সরকার কিভাবে দেশ পরিচালনা করবে, পাশাপাশি আমরা জানি প্রতি বছর একটি বাজেট প্রণয়ন করে থাকে, অর্থ সংশ্লিষ্ট একটি বিষয়। তোমরা কি জানো আমাদের বাংলাদেশের বাজেট বা আর্থিক যে হিসাবকাল বলে থাকি সেটি কখন? সাধারণত এবছর জুন শেষ হয়ে যাবে, অর্থাৎ জুলাই থেকে আমাদের নতুন অর্থবছর শুরু হবে। পরের বছর গিয়ে অর্থাৎ 22 জুনে গিয়ে আমাদের এই অর্থবছর শেষ হবে। তাহলে এই যে 2021 সালের লাস্ট 6 মাস এবং 22 সালের প্রথম 6 মাস, এই দুইটি টোটাল হচ্ছে 12 মাস। এই 12 মাসে যে আর্থিক সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো পরিচালনা করতে গিয়ে অর্থের যে সংগ্রহ, অর্থ যে এবং ব্যয় করে থাকে, এই সামগ্রিক বিষয়টা হচ্ছে সরকারি অর্থায়ন। যেমন একটি সরকারও কিন্তু আয় করে থাকে। তোমরা কি জানো সরকারের আয় উৎসগুলো কী কী? সরকারি আয় উৎসগুলো তোমরা লিখে কমেন্টস বক্সে জানাতে পারো। যেমন সরকার বিদ্যুৎ খাত থেকে আয় করে থাকে, রেল খাত থেকে আয় করে থাকে, পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে এবং বিভিন্ন খাতে যে ব্যয় করে থাকে। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করে থাকে, ব্রিজ, রাস্তাঘাট হচ্ছে, তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান করা হচ্ছে, আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে, ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে। প্রত্যেকটি সেক্টরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের মতো আয়ও রয়েছে এবং ব্যয়ও রয়েছে। তাহলে প্রথমেই সরকার আয় করবে, তারপরে সরকার ব্যয় করে থাকে। এরপর পাশাপাশি সরকার ঋণ নিয়ে থাকে, যেমন এডিবি রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক রয়েছে, আইডিবি রয়েছে অর্থাৎ ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক রয়েছে, ইত্যাদি প্রতিষ্ঠান থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে। পাশাপাশি সরকার আরও একটি মাধ্যমে তার সরকারি কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। একটা হচ্ছে PPP, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অর্থাৎ যৌথভাবে অর্থ বিনিয়োগ করে কোনো বড় প্রতিষ্ঠান হলে, বড় কোনো যদি আমাদের অর্থনৈতিক কার্যক্রম সম্পূর্ণ করতে হয়, ইত্যাদি বিষয়গুলো আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে করে থাকি। এই বিষয়টি বিশেষ করে এলাবোরেশনটা প্রায় নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে থেকে থাকে, এটি তোমরা শিখে নিতে পারো। আমি এখানে তিনটি বলেছি, একটি ছিল এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, আরেকটি ছিল IDB অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই তিনটি মাধ্যমে সরকারি অর্থায়ন অর্থাৎ ঋণ নিয়ে থাকে। ঋণ নিয়ে সরকারি তার অর্থনৈতিক কার্যক্রমগুলো সচল রেখে থাকে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে। অর্থাৎ এখন আন্তর্জাতিক অর্থায়নে কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয়? আন্তর্জাতিক অর্থায়নে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি রপ্তানির যে খাতগুলো রয়েছে, সেই খাতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়। আমরা জানি আমাদের বাংলাদেশ সাধারণত আমদানি নির্ভর দেশ, রপ্তানি খুব কমই করা হয়, আস্তে আস্তে এখন বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর বিপুল পরিমাণের খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনের জিনিস, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। আবার বাংলাদেশ থেকে আমরা জানি যে পোশাক শিল্প, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিখাত দ্রব্য ইত্যাদি আমরা রপ্তানি করে থাকি।
তাহলে রপ্তানি হতে আমদানি যদি বেশি করতে হয়, প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি আমরা দেখা যায়। অর্থাৎ আমাদের দেশের অর্থ অন্য দেশে চলে যায়, তাহলে একটা ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণে প্রবাসী বাংলাদেশে পাঠানো অর্থ বা রেমিটেন্স বিশেষ ভূমিকা রাখে। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি রপ্তানি খাতসমূহ নিয়ে আলোচনা করা হয় এবং এই সংক্রান্ত ঘাটতি কীভাবে ব্যবস্থাপনা করা যায় তা আলোচনা করা হয় আন্তর্জাতিক অর্থায়ন। তাহলে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান একটি দেশ প্রতি বছর প্রচুর পরিমাণে আমদানি করে থাকে। তাহলে আমদানি যদি করে থাকে, তিনটি শব্দ রয়েছে। আমদানি কি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আমাদের দেশের সীমারেখার বাইরে যখন কোনো পণ্য আমাদের দেশে আনবো, তাহলে পণ্য আনলে বিনিময়ে আমাদের দেশে অর্থ চলে যাবে এবং আমাদের দেশে উৎপাদিত পণ্য যখন আমরা অন্য কোথাও রপ্তানি করব, বিনিময়ে অর্থ আমাদের দেশে আসবে। তো বিশেষ করে বাংলাদেশ হচ্ছে একটি আমদানি নির্ভর দেশ হওয়ার কারণে প্রচুর পরিমাণে আমাদের দেশের অর্থ বিদেশে চলে যায়। তাহলে এক্ষেত্রে একটা অর্থনৈতিক ঘাটতি দেখা দেয়। তো এই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অর্থায়নে বিষয়টি আলোচনা করা হয়। এরপরে রয়েছে প্রিয় শিক্ষার্থী, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। সমাজে এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে যা মুনাফা লাভের উদ্দেশ্যে করা হয় না, অর্থাৎ মানব কল্যাণে, সমাজসেবা কাজে ইত্যাদি, অর্থাৎ সুবিধাবঞ্চিত যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের কল্যাণে যে সকল প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়, সে সকল প্রতিষ্ঠানগুলোকে বলা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে পারিবারিক অর্থায়ন নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, সরকারি অর্থায়নটি বুঝতে পেরেছ, আন্তর্জাতিক অর্থায়নটি বুঝতে পেরেছ, আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নটি আমরা বুঝতে পেরেছি। একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান যেমন অর্থ সংগ্রহ কোন কোন খাত থেকে সংগ্রহ করবে এবং কোন কোন খাতে অর্থ ব্যয় করবে, সাধারণত সমাজে দানশীল ব্যক্তিদের পক্ষ থেকে এবং বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন সমাজে সুবিধাবঞ্চিত যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের কল্যাণের ক্ষেত্রে, বিশেষ করে এতে পথশিশু রয়েছে, তারপরে আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলো অবহেলিত রয়েছে তাদের ক্ষেত্রে যে অর্থ ব্যয় করা হয়, সেই সমস্যাগুলো চিহ্নিত করে যে অর্থায়নে বিষয় আলোচনা করা সেটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা আশা করছি ক্লাসে তোমরা ভালো উপভোগ করছো। আমরা এখন রয়েছি একদম অর্থায়ন শ্রেণী বিভাগের সর্বশেষ স্তরে, অর্থাৎ ব্যবসায় অর্থায়ন, যেটি আমাদের প্রথমে আলোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা সেটি হচ্ছে আমাদের ব্যবসায় অর্থায়ন। অর্থাৎ আমাদের আলোচ্য বিষয় ছিল অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন। তাহলে আমরা আগেই ধারণা দিয়েছি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে তার ব্যবসা অর্থায়নের যেই মৌলিক নীতিগুলো রয়েছে সেগুলো সুচারুর উপর যদি প্রণয়ন করা হয় এবং বাস্তবায়ন করা হয়, তবে একটি ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু সফলতা আসবে। আমরা আগেই বলেছি যে অর্থায়ন হচ্ছে একটি তহবিল সংগ্রহ থেকে শুরু করে তার সঠিক ব্যবহার নিশ্চিতকরণ প্রক্রিয়া পর্যন্ত যে সমস্ত কাজগুলো সংগঠিত হয়ে থাকে সেটি হচ্ছে ব্যবসায় অর্থায়ন। তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমরা দুইভাবে পুঁজি সংগ্রহ করে থাকি। একটি হচ্ছে নিজস্ব মূলধন, আরেকটি হচ্ছে আমাদের সংগ্রহকৃত মূলধন, অর্থাৎ বাহ্যিক মূলধন। এই নিজের মূলধন এবং বাহ্যিক মূলধনের মিশ্রণে কিন্তু একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। তো একটি ব্যবসা প্রতিষ্ঠান তখনই সফলতা আসবে যখন এই দুটি অর্থায়নের মিশ্রণে আমরা ভালো কিছু অর্জন করতে পারব। অর্থাৎ অর্থায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন, যা বা বিজনেস ফাইন্যান্স বলে থাকি আমরা। মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমি আগে বলি একটি ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা কীভাবে হবে? একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন বিক্রিত পণ্য থেকে ক্রয়কৃত উৎপাদিত পণ্য থেকে বিক্রি করবে, এখন বিক্রি করে যখন তার বাড়তি অংশ থাকবে, উদ্বৃত্ত অংশ থাকবে, সেটি হচ্ছে তার মুনাফা। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যখন উৎপাদিত মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যখন যা থাকবে, বেশি অর্থ থাকবে, সেটি হচ্ছে মুনাফা। তাহলে
মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। আমরা এই পাশে আরেকটি বিষয় জানলাম, মুনাফা অর্জন উদ্দেশ্যে আমরা আগে বলেছি ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তা মুনাফা অর্জন করতে গিয়ে আমরা আগে জানি ঝুঁকি থাকবে, একটি ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই ঝুঁকি থাকবে, ঝুঁকি না থাকলে সেটাকে আমরা কখনো ব্যবসা বলতে পারবো না। মুনাফা অর্জন উদ্দেশ্যে লাভ ক্ষতির ঝুঁকি নিয়ে গঠিত সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে সেটি হচ্ছে ব্যবসা অর্থায়ন। তাহলে কারবারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে মালিকানার ভিত্তিতে। প্রথম হচ্ছে এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। 3টি ব্যবসা সংগঠনের নাম আমরা এখানে বলেছি। তো 3টি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থায়নের যে বিনিয়োগকৃত অর্থ ধরনও হবে 3 রকম। এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থায়ন হবে একরকম, ব্যবসার ধরন যেহেতু ভিন্ন, পাশাপাশি অংশীদারি ব্যবসা একটু বৃহৎ প্রতিষ্ঠান এক মালিকানা কারবার হচ্ছে, অংশীদারি কারবার হচ্ছে আরেকটি বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে যৌথ মূলধনী কারবার। তো যৌথ মূলধনী কারবারে আরেকটু বৃহৎ আকারে, সে 3টি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন কিন্তু একই রকম হবে না, এক এক ক্ষেত্রে একই রকম হবে। এক মালিকানা কারবার যেহেতু একটু ছোট পরিসর হয়ে থাকে সেটি একরকম হবে, অংশীদারি কারবারের ক্ষেত্রে আরেক রকম হবে এবং যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে অর্থায়নের ধরন আরেক রকম হবে। পাশাপাশি আরেকটি অর্থায়নের শ্রেণীবিভাগ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেটি আরেক রকম হবে। আশা রাখি তোমরা বিষয়টি ভালোভাবে উপভোগ করছো, বুঝতে পেরেছো, খাতা লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা করছি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং প্রথম অধ্যায়টি নিয়ে। আমি এতক্ষণ 2টি শৃঙ্খল নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। একটি ছিল অর্থায়নের ধারণা, দ্বিতীয়টি ছিল অর্থায়নের শ্রেণীবিভাগ। আশা রাখি তোমরা বিষয়গুলো ভালোইভাবে বুঝতে পেরেছো এবং খাতায় নোট করেছো। আমরা এখন চলে যাব অর্থায়নের শিক্ষণফলের আজকের ক্লাসের অনলাইন ক্লাসের শিক্ষণফলের সর্বশেষ ধাপ, অর্থাৎ অর্থায়নের গুরুত্ব। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের অন্যান্য শিক্ষা বন্ধুদের জন্য, তারাও যেন ক্লাসটি উপভোগ করতে পারে। গুরুত্ব কেন রয়েছে? প্রথমে রয়েছে ব্যবসায়িক মূলধন সংকট। অনগ্রসর ব্যাংক ব্যবস্থা স্বল্প শিক্ষিত উদ্যোক্তা উৎপাদনমুখী বিনিয়োগ প্রিয় শিক্ষার্থী, এখানে আমি 4টি পয়েন্ট লিখেছি তোমাদের অর্থায়নের গুরুত্ব নিয়ে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়নের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে গুরুত্বটি রয়েছে? প্রথমে রয়েছে ব্যবসায়িক মূলধন সংকট। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। আমরা আগে বলেছি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি হচ্ছে তার মূলধন। এখন এই মূলধন সংকট দেখা দিলে একটি ব্যবসা প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে, সেটি আর চলতে পারে না, মাঝপথে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি আমাদের বন্ধ করে দিতে হয়। সেজন্য এই মূলধন সংকট যখন দেখা দিবে তার সমাধান আমরা কীভাবে এটা সমাধান করব ইত্যাদি বিষয়গুলো মূলধন সংকট নিরসনে অর্থায়নের গুরুত্ব রয়েছে। এখন অর্থনৈতিক সংকটের অর্থাৎ ব্যবসা মূলধন সংকটের জন্য কারবার প্রতিষ্ঠান সুচারু পরিচালনা করা একটি দুরূহ কাজ। যেমন একটি প্রতিষ্ঠান কাঁচামাল কেনার প্রয়োজন, কিন্তু অর্থ সংকটের জন্য
সে যদি যথাসময় উপযুক্ত পরিমাণে কাঁচামাল কিনতে না পারে তাহলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। এখন এই প্রতিষ্ঠানকে অর্থনৈতিক প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমকে সচল রাখতে গিয়ে, গতিশীল রাখতে গিয়ে আমার মূলধন সংকট যেন না হয় সেদিকে বিশেষ নজর দিতে হবে। তাহলে অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ এবং তার যথার্থ ব্যবহারে সহায়তা করে থাকে। তাহলে এটি একটি গুরুত্ব রয়েছে, আমরা জানি। পরবর্তীতে রয়েছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমরা জানি ব্যাংকিং সেক্টরটি অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে মূলধন যোগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন অনগ্রসর ব্যাংক ব্যবস্থা উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয়। একটি উন্নত দেশের ব্যাংক ব্যবস্থা যতটুকু সুসংগঠিত আমাদের দেশও আস্তে আস্তে হচ্ছে, সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলে, আমরা একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণের জন্য ব্যাংকে গিয়ে আবেদন করি, বিভিন্ন প্রক্রিয়া সম্পূর্ণ করতে করতে আমাদের ব্যবসায় সমস্যা দেখা দেয়। কাঙ্ক্ষিত সময় ঋণ পাওয়া যায় না। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক চায় এবং আমানত চায়, সে আমানত ব্যবস্থা না থাকার, অর্থাৎ সম্পত্তির পরে সম্পত্তি না থাকার কারণে ব্যাংক যথাসময়ে ঋণ পায় না, সেই জন্য ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন এই সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য প্রয়োজনীয় ধারণা থাকতে হবে, তবেই ব্যবসা সফলতা আসবে। পাশাপাশি রয়েছে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। আমরা জানি নিজের স্বল্প শিক্ষিত যে সমস্ত কর্মের পিছে না ঘুরে নিজে কর্মের ব্যবস্থা করা, নিজের মেধা স্বল্প পুঁজি দিয়ে, অর্থাৎ আত্মকর্মসংস্থান যেটাকে আমরা বলে থাকি, নিজে কর্মের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে থাকে। তার স্বল্প শিক্ষিত উদ্যোক্তা যারা রয়েছে, বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠান উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে তারা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্য পরিচালনা করতে পারে না। অর্থাৎ স্বল্প শিক্ষিত হওয়ার কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয় অর্থায়নের যে জ্ঞান কম থাকার কারণে ব্যবসা প্রতিষ্ঠান দেখা গেছে সঠিক লাইনে পরিচালনা করতে তারা বাধার সম্মুখীন হয়ে থাকে। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না, অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তাই অর্থায়নে যদি তাদের বিশেষ জ্ঞান থেকে থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান একটি ভালো অবস্থানে যেতে পারে বলে আমি মনে করছি। অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান থাকলে সহজে একজন ব্যবসায়ী পরিকল্পনা মাফিক স্বল্প মূল্যে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংস্থান করে তার সঠিক বিনিয়োগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ গুরুত্ব হিসেবে রয়েছে উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রেখে থাকে। একজন ব্যবসায়ীর ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে একটি দেশের ক্ষেত্রে জাতীয় আয় অর্জনে বিশেষ ভূমিকা রেখে থাকে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মাধ্যমে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্যতা বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক যে প্রকল্পটি রয়েছে সেটি বেছে নিতে পারে। এই ধরনের লাভজনক বিনিয়োগ কারবারটির জন্য যেমন অর্থবহ, তেমনি সারা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আশা রাখি তোমরা বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, আমরা একদম আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আজকে আলোচনা করেছি নবম শ্রেণীর অর্থায়ন ও ব্যাংকিং বিষয়টি নিয়ে। আমি তোমাদের তিনটি বিষয় নিয়ে, অর্থাৎ প্রথম অধ্যায়ে তিনটি শিক্ষণফল নিয়ে আলোচনা করেছি। সেটি ছিল অর্থের ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে, অর্থায়ন যে শ্রেণী বিভাগ রয়েছে এবং পাশাপাশি অর্থায়ন যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছো। তোমরা খাতা কলম, যেহেতু ক্লাসটি ভিডিও আকারে আমাদের পেজে থাকবে, কুমিল্লা সদর দক্ষিণ বাছুর একাডেমিতে থাকবে, তোমরা আবার বারবার দেখে নিতে পারো যে জায়গাটি তোমাদের সমস্যা, দেখে সেটা বোঝানোর চেষ্টা করবে। পাশাপাশি যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আমরা ক্লাস একদম শেষ পর্যায়ে চলে আসছি। পাশাপাশি তোমরা এই বিষয়ে আবার আলোচনা করবে এবং অর্থায়ন যে নীতিগুলো রয়েছে সেগুলো বাসায় একটু ভালোভাবে দেখে নেবে। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ অর্থায়নের আগামীকালই আমার একটি ক্লাস রয়েছে 31 তারিখ, সেটিতে আমরা অর্থায়নের নীতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে যে যার অবস্থানে থাকবে। পাশাপাশি আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি একটি সবিনয় আবেদন থাকবে। আমাদের যে করোনাকালীন মহামারীর কারণে তোমরা বাসায় থাকার কারণে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে
তোমরা অনলাইন ক্লাসের পরিবর্তে অনেক শিক্ষার্থী অনলাইন গেমসের মাধ্যমে তোমরা আসক্ত হয়ে গিয়েছো, সেটাতে তোমরা বিরত থাকবে। জীবনটি তোমাকেই গড়তে হবে। যেহেতু তোমরা নবম শ্রেণীতে অধ্যয়ন করছো, আশা রাখি তোমরা অনেক কিছুই বুঝতে পারতেছো। তোমাকেই তোমার জীবন সম্পর্কে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এই ক্ষণকালীন সময় এক সময় চলে যাবে, অন্ধকার চলে যাবে, আশা রাখি আলো আসবে। রাত কেটে যেমন সূর্য আলোকিত করে পুরো বিশ্বকে, আশা করছি সে করোনা গিয়ে আমাদেরকে আবার নতুন বিশ্ব উপহার দেবে। সেই পর্যন্তই সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।